স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। আমরা লাস্ট ক্লাসে শেপ ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছিলাম। কেউ বলতে হবে শেপ ফ্যাক্টরটা কি? ডিফারেন্ট জিওমেট্রির জন্য শেপ ফ্যাক্টরের ভ্যালু ডিফারেন্ট হয় আর কি। সেটা ঠিক আছে, কেন এটা করতে হবে? ওরিয়েন্টেশন ভিন্ন হলে আর কি। ওরিয়েন্টেশন তার মানে প্রত্যেকটা বডি থেকে যেহেতু রেডিয়েশন করছে, ইমিট করছে, সেটা আবার আরেকটা সারফেসে গিয়ে পড়বে, এবং সেক্ষেত্রে যে ইন্টেন্সিটি যেটা আছে সেটা ডিফারেন্ট হবে যদি ওরিয়েন্টেশন ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে আমরা শেপ ফ্যাক্টরটাকে কনসিডার করব যে শেপ ফ্যাক্টরটা কিসের উপর, ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে না, টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করবে না, শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করবে? এরিয়া আর হলো Sir, shape and size of হ্যাঁ, the শেপ, surface, সাইজ এবং সারফেস যেটা আছে, সারফেসের কোয়ালিটি সেটা, distance between the two surfaces. এবং ডিসটেন্স যেটা আছে সেটা, তবে ডিসটেন্স একটা ইস্যু থাকবে, সারফেসের যে কোয়ালিটি আছে সেটা থাকবে, আর ইনক্লুশন যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল। শেপ ফ্যাক্টর তো অনেকগুলো নামে আমরা বলেছিলাম, একটা নাম বলতে হবে। শেপ ফ্যাক্টর একটা নাম, আর কি নাম হতে পারে? ভিউ ফ্যাক্টর, তারপর হলো কনফিগারেশন ফ্যাক্টর, অ্যাঙ্গেল ফ্যাক্টর। আমরা লাস্ট ক্লাসে এগুলো একটু দেখেছি। আমি জাস্ট কুইকলি যদি জাস্ট আমরা শেপ ফ্যাক্টরটা বলেছিলাম, সেটা ইন্ডিপেন্ডেন্ট, শেপ ফ্যাক্টরটা ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস প্রপার্টিজ, এবং আমরা বলছিলাম টেম্পারেচার, শুধুমাত্র জিওমেট্রিক্যাল কোয়ান্টিটি। এগুলো এক নম্বর। তোমার ফ্রেন্ড অলরেডি বলেছে যে কনফিগারেশন ফ্যাক্টর হতে পারে, অ্যাঙ্গেল ফ্যাক্টর হতে পারে, ভিউ ফ্যাক্টর হতে পারে, এই ধরনের বিভিন্ন নামে তাকে ডাকা হতে পারে। আমরা এখানে গতকালকে একটা শেপ ফ্যাক্টর ইকুয়েশনটা কিভাবে ক্যালকুলেট করবো তার জন্য আমরা ফিগার থেকে আমরা এটা ক্যালকুলেট করেছি বা ডিরাইভ করেছি। সেক্ষেত্রে একটা জিনিস যেটা আমাদের ইম্পর্টেন্ট ছিল, যে F12 F21 এটা বলতে আমরা আসলে কি বুঝবো, কি বলতে হবে? F12 বলতে আমরা কি বুঝবো? Sir, one surface থেকে radiation হয়ে sir two surface এ গিয়ে পড়বে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 1 থেকে শুরু মানে বের হয়ে সেটা 2 তে গিয়ে পড়বে। 2 তে গিয়ে পড়বে। হ্যাঁ, আবার 21 হলে, F21 হলে 2 থেকে বের হয়ে স্যার 1 এ এসে পড়বে। এটাই একদম সিম্পল কথা, 2 থেকে বের হয়ে 1 এ গিয়ে এটা পড়বে। আমরা একটা সূত্র দেখেছিলাম, সেই সূত্রটাকে আমরা কেটে বলেছি রেসিপ্রোসিটি রিলেশন, যেটাতে আমরা বলেছিলাম যে AI ইনটু FIJ ইকুয়ালস টু FAJ ইনটু FJI। তার মানে FIJ, আই যদি আগে থাকে তাহলে এরিয়াটাও আগেরটাই হবে, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে A1 F1, 1 2 আছে, 1 যেহেতু আগে আছে তাহলে এরিয়াটাও প্রথমে হবে। আবার এখানে যদি F21 আছে, 2টা আগে আছে, তার মানে এরিয়াটা 2 হবে। এই ইকুয়েশনটাকে আমরা বলি রেসিপ্রোসিটি রিলেশন, শেপ ফ্যাক্টর। একটা সূত্র আমাদের আছে, আমরা এটা দেখলাম গতকালকে, আজকে আরো কয়েকটা সূত্র দেখবো। আমাদের এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন, হ্যাঁ, আমাদের যেটা লাগবে। এরপরে আমরা এটা কিভাবে বের করতে হয় সেটা দেখেছিলাম। কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে এখন? জি স্যার, আমরা তো শুনতে পাচ্ছি। আমরা এইটা সূত্রটা ডিরাইভ করেছিলাম, শেপ ফ্যাক্টরগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। তার ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে দেখিয়েছিলাম একটা ডিস্কের কথা, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ইকুয়েশন ডিরাইভ করেছি। এবং আমরা ফাইনালি যেটা বলেছিলাম, শেপ ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সারফেস, এবং ডিসটেন্স বিটুইন দ্য টু সারফেস, যেটা তোমার ফ্রেন্ড বললো, এবং ওরিয়েন্টেশন, তিনটা জিনিসের উপর শেপ ফ্যাক্টরটা ডিপেন্ড করবে। আমরা লাস্ট ক্লাসে এখানে একটা জিনিস আমরা হাইলাইট করেছিলাম কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে তিনটা কমন কেস আছে যেটা আমাদের কাছে অনেক সময় লাগতে পারে। তার মধ্যে প্লেন সারফেস যদি হয়, তাহলে প্লেন সারফেসের থেকে যখন ইমিট করবে, রেডিয়েশন হবে, সেটা ওই সারফেসে আর কোনোদিনও পড়বে না, এই সারফেসের মধ্যে কোনোদিনও পড়বে না। তার মানে তুমি যদি এই সারফেসের উপর বসে থাকো, হ্যাঁ, তার মানে তুমি এখান থেকে বেরোতে দেখবে, কিন্তু এর উপরে পড়তে সেটা কিন্তু তুমি দেখবে না। আমি F11 ছিল কিভাবে, যদি কনভেক্স শেপ হয়, এই সারফেসে কনভেক্স শেপ হয়, সেক্ষেত্রে এটা আমরা যদি 2 নম্বর সারফেস করলাম, সারফেস 2, তাহলে এখান থেকে যেটা বের হবে সেটা কোনোদিন এই সারফেসের উপর পড়বে না, পড়ার সম্ভাবনা নেই। তার মানে সেক্ষেত্রে F22 হচ্ছে 0। কিন্তু কনকেভ শেপ যদি হয়, তুমি যদি এখানে বসে থাকো, তাহলে দেখবে যে কোনো এক জায়গা থেকে বের হয়ে আবার সেটা আবার এই সারফেসে কোনো এক জায়গায় পড়তেছে। তার মানে এক্ষেত্রে F33 যেটা, সেটা 0 হবে না, কারণ তার থেকে যেটা বের হচ্ছে সেটাই আবার তার উপরে পড়তেছে, এই ধরনের একটা সম্ভাবনা থাকবে, এবং সেক্ষেত্রে এটার মান 0 হবে। যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে 0, আর যদি পড়ে তাহলে সেক্ষেত্রে 0 হবে। এবং শেপ ফ্যাক্টরের মানটা হলো 0 থেকে 1 এর মধ্যে হবে, সেটা আমরা এবং আমরা এই ধরনের কতগুলো ফিগার দেখেছি, চার্ট দেখেছি, সেখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটার জন্য আমরা ইকুয়েশনগুলো দেখেছি, এবং আমরা একটা অঙ্ক করেছিলাম লাস্ট ক্লাসে,
ঠিক আছে, আমরা এই পর্যন্ত আসছিলাম। আমরা এই ছবিগুলো দেখিয়েছি, আমরা চার্টে দেখিয়েছিলাম যে দুটা পারপেন্ডিকুলার একটা সারফেস যদি হয় সেক্ষেত্রে কিভাবে করা যায় সেটাও ছিল। হ্যাঁ, সার্কুলার শেপে যদি হয় সেক্ষেত্রে কি ছিল, আমরা লাস্ট ক্লাসে ছবিগুলো দেখিয়েছি। তো এইটুকু পর্যন্ত আমাদের ছিল লাস্ট ক্লাসে। আমরা আজকে এখান থেকে শুরু করবো শেপ ফ্যাক্টরের রুলস গুলো। ঠিক আছে, রুলস গুলো একটু খেয়াল করে দেখো, আপনাদের এই রুলস গুলো আমাদের লাগবে, কারণ এছাড়া অঙ্ক করতে পারবো না। রুলসটা আমাদের কিভাবে আমরা হিসাব করবো শেপ ফ্যাক্টর। এখন if there is n number of surfaces there should be n square shape factors, খুব সিম্পল রুল। ঠিক আছে, যদি n সংখ্যক সারফেস থাকে তাহলে n স্কয়ার সংখ্যক শেপ ফ্যাক্টর হবে। খুব সিম্পল, যদি হয় তোমার তিনটা সারফেস যদি n ক্লোজ থাকে, তিনটা সারফেস যদি n ক্লোজ থাকে 1 2 3 যদি বলি, তাহলে 1 থেকে 1 এ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে শেপ ফ্যাক্টরের f11, আবার একইভাবে f22 হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেটা 0 হতে পারে, 1 হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু f11 হতে পারে, f22 হতে পারে, f33 হতে পারে। অ্যাট দ্য সেম টাইম f12 মানে 1 থেকে 2 এ যাবে সেটা একটা হবে, আবার 2 থেকে 1 এ আসবে সেটা হতে পারে, আবার 2 সাথে 3 এর সেখানেও আবার 2 থেকে 3 এ যাবে, আবার 3 থেকে 2 এ আসবে, আবার 3 থেকে 1 এ যদি বলো 3 থেকে 1 এ যাবে, আবার 1 থেকে 3 এ যাবে। তার মানে টোটাল এখানে 6টা, আর নিজেদের মধ্যে একটা একটা করে f11 f22 একটা, f33 একটা, করে 3টা, টোটাল 9টা হবে। তাহলে 3টা যদি হয় তাহলে 9টা হবে। তারপরে সিম্পল আমরা রুল যদি বলি, যদি n সংখ্যক যদি সারফেস থাকে একটা এনক্লোজ চেম্বারের মধ্যে বা এনক্লোজ একটা সারফেসের মধ্যে, সারফেস যদি সংখ্যা n হয় তাহলে খুব সিম্পল রুল হিসেবে n স্কয়ার সংখ্যক শেপ ফ্যাক্টর থাকবে। তার মানে কোন একটা তোমার রুম যদি হয়, এখন তোমার রুম যেটা বলো তোমার 6টা সারফেস আছে, ফ্লোর আছে, রুফ আছে, সাথে 4টা ওয়াল আছে, 6টা। এটা আমি যদি সিম্পল বলি 6টা সারফেস, তাহলে কত হবে শেপ ফ্যাক্টর? 36। 36। খুব সিম্পল, 36 রুলস হয়ে যাবে। ঠিক আছে, এখন এই 36 তোমার অঙ্ক করার জন্য 36 রুলস, 36 শেপ ফ্যাক্টর তোমাকে কিন্তু বের করতে হবে। 36 যেটা রুল শেপ ফ্যাক্টর তোমাকে বের করতে হবে। হ্যাঁ, 4টা হলে 4টা, 5টা হলে 5টা, হোয়াটএভার যেটা হয়। তাহলে এই যে 36 যদি বলি একটা এক্সাম্পল হিসাবে, এই 36 বের করা কিন্তু অনেক সময় সাপেক্ষ থাকে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার একটা একটা করে বের করা। এইটা সহজ করার জন্য কিছু রুলস আমরা দেখবো আজকে, যেখানে আমাদের কাজটা অনেক সহজ হবে। সো ইট ইজ ভেরি টাইম কনজিউমিং পার্ট ফর রেডিয়েশন অ্যানালাইসিস, যদি আমি শেপ ফ্যাক্টর প্রত্যেকটার জন্য যদি বের করতে চেষ্টা করি। So there are some shape factor rules which make simple to analyze the problem. প্রথম আমরা রুলস হতে দেখি, আমরা কয়েকটা রুল আছে, তার মধ্যে রুল 1 যেটা আমরা অলরেডি পড়ে আসি, সেটা হচ্ছে রেসিপ্রোসিটি রিলেশন। তার মানে AI FIJ হয় ইকুয়াল যদি AJ FJI হয়, এই সূত্রটা যদি আমরা যদি কোনোভাবে এটা দেখাতে পারি যেটা যদি সমান, তাহলে আমরা বলতে পারি যে FIJ ইকুয়াল টু FJI, FIJ ইকুয়াল টু FJI প্রোভাইডেড যে AI সমান AJ। দুটা সারফেসে যদি সেম হয়, মানে তোমার সামনের দুটো ওয়াল যদি আছে, সামনেরটা পিছনেরটা যদি চিন্তা করো, তার দুজনের সারফেস এরিয়া যদি সেম হয়, সারফেস এরিয়া যদি সেম হয়, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে সামনের ওয়াল থেকে পিছনের ওয়ালে যেটা যাবে আর পিছনের ওয়াল থেকে সামনের ওয়ালে যাবে এটা সমান হবে, একই রকম হবে। সেক্ষেত্রে আমরা FIJ সমান FJI লিখতে পারি। এটা হচ্ছে রুল 1। এটা আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি, এটাতে কোনো সমস্যা থাকার কথা না। সেকেন্ড রুল, রুল 2, এটাকে বলা হচ্ছে সামেশন রুল। সামেশন রুল, সামেশন রুলে বলছি যে the sum of the shape factor from the surface I of an enclosure to all surface of the enclosure including to itself must be equal to unity by 1. ঠিক আছে, তার মানে এখানে আমি যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটার মধ্যে যদি তুমি খেয়াল করো, এখানে এই সারফেসের হচ্ছে এটা I বললাম। এখন এখানে কয়টা থাকবে আমি জানি না, n সংখ্যক সারফেস আছে তার সাথে, এটা এনক্লোজ একটা অংশ। তাহলে I থেকে যতগুলো যাবে, I থেকে এই সারফেসে গেল, I থেকে এই সারফেসে গেল, I থেকে এই সারফেসে গেল, এই সারফেসে গেল, যতগুলো সারফেস থাকবে ইনক্লুডিং I itself, এই নিজের সারফেস সহ এখানে যতগুলো সারফেস হবে সবগুলো শেপ ফ্যাক্টর যোগ করলে 1, সবগুলো শেপ ফ্যাক্টর যোগ করলে 1। তার মানে এখন আমি তোমাকে বললাম, তোমার রুমের কথা যদি বলি, তোমার সামনে ওয়াল থেকে রেডিয়েশন হচ্ছে এবং সবগুলো সারফেসে যাচ্ছে। তার মানে সামনের ওয়াল থেকে পিছনের ওয়াল, সামনের ওয়াল থেকে ছাদে, ফ্লোরে, হোয়াটএভার যেখানে যেখানে আছে সবগুলো, এবং ওই সামনের ওয়ালটা নিজের ইটসেলফ সবগুলো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 1, সবগুলো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 1। তার মানে FIJ এবং জের মান যদি 1 থেকে n হয়, তো তোমরা বুঝো সামেশন, হ্যাঁ, তাহলে সবগুলো যোগফল n। তার মানে যদি সাপোজ মনে করো আমরা 3টা সারফেস বললাম, FIJ জের মান হচ্ছে 3, 1 থেকে 3 পর্যন্ত 1 2 3, তার মানে F11 হবে একটা, F12 হবে একটা, F13 হবে একটা, এই 3টার যোগফল 1। আমার কথাটা বুঝেছো এই সূত্রটা? জি স্যার। জি স্যার। আমরা কিন্তু এখানে 3 1 বলিনি,
আমরা কিন্তু এখানে 2 1 বলিনি, আমরা কিন্তু বলেছি সব 1 থেকে। দেখো প্রত্যেকটার প্রথমে 1 আছে, প্রত্যেকটার প্রথমে 1 আছে, তার মানে 1 থেকে যতগুলো যাবে, যতগুলো জায়গায় এ সারফেসে গিয়ে হিট করবে বা রেডিয়েশন গিয়ে রিচ করবে, হ্যাঁ পৌঁছাবে, সবগুলোর যোগফল হবে 1 ইনক্লুডিং ইটসেলফ, ইনক্লুডিং ইটসেলফ। তার মানে আমরা এখানে একটু খেয়াল করেছো কিনা যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যখন এটা 1 লিখেছি, তার মানে F11 F12 F13 এই সবগুলোর যোগফল 1। আমাদের যদি 7টা থাকতো তাহলে F11 F12 F13 F14 F15 এভাবে 17 পর্যন্ত সবগুলোর যোগফল 1। ঠিক আছে, এক্ষেত্রে যেটা হচ্ছে 1 থেকে 2 এ যাচ্ছে, 1 থেকে 3 এ যাচ্ছে, 1 থেকে 5 এ যাচ্ছে, সবাই যাচ্ছে ইনক্লুডিং 1 1, মানে 1 থেকে 1 এও যাচ্ছে, সেটাও আমরা কিন্তু ধরছি। এটার মান 0 হতে পারে, সেটা আলাদা কথা, 1 1, কিন্তু আমরা এটা লিখবো কারণ কোনো কোনো ক্ষেত্রে হয়তো নন জিরো একটা ভ্যালু আসার কথা। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এটা লিখবো। সো এটা হচ্ছে আরেকটা রুল, এটাকে বলা হচ্ছে সামেশন রুল। আমরা এটা আমাদের ইউজ করবো বিভিন্ন সময়। এখন এখানে বলেছে ইফ দেয়ার ইজ n সারফেসেস অফ এনক্লোজার, তাহলে উই নিড টু ক্যালকুলেট 1/2 n into n minus 1 শেপ ফ্যাক্টরস। তার মানে আমার যদি মনে করি যে এখানে এক্সাম্পল দিয়েছি, ইফ এস এনক্লোজার ইজ 5 সারফেসেস, তার মানে আমাদের টোটাল কয়টা শেপ ফ্যাক্টর হবে, n যদি 5 হয়, তোকে যেটা দেখে আসছি কয়টা হবে 25। আমরা একটু খেয়াল করে দেখি এখানে আমার n সংখ্যক যদি 5 যদি হয়, তাহলে আমরা উই নিড টু ক্যালকুলেট বা ইভালুয়েট, হ্যাঁ 1/2 into n into n minus 1, তার মানে 1/2 5 into 5 minus 1, দ্যাট মিন্স 10 শেপ ফ্যাক্টর। ঠিক আছে, 10 শেপ ফ্যাক্টর। এই 10 শেপ ফ্যাক্টরটা আমরা বের করতে হবে। 25টার মধ্যে 10টা আমাকে বের করতে হবে, 25টার মধ্যে 10টা আমাকে বের করতে হবে। বাকি 15টা কি হবে, বাকি 15টা আমরা অন্যভাবে বের করতে পারবো। সেটা কি, rest 15 shape factors can be obtained by reciprocity or summation। তার মানে আমাদের তখন ইজি হয়ে যাবে, আমরা 15টার মধ্যে 10টা বের করব, বাকি 15টা যে 25টার মধ্যে 10টা বের করব, বাকি 15টা আমরা রেসিপ্রোসিটি বা যেটা আছে বা সামেশন রুল ইউজ করে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আমাদের সেগুলো আলাদাভাবে বের করা দরকার হবে না, সেটা ইজি হয়ে যাবে। এটা একটা রুল আমরা বললাম, n এর মান যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা বের করে বাকিগুলো বের করব। রুল নাম্বার 3, এটা হচ্ছে সুপারপজিশন রুল। সুপারপজিশন রুল হচ্ছে যে the shape factor from surface I to a surface J is equal to the sum of the shape factors from I to the parts of the surface J। তার মানে আমি যদি বলি যে মনে করে 1 থেকে এই রেডিয়েশনটা এই সারফেসে যাচ্ছে, ভার্টিক্যাল এই সারফেসে যাচ্ছে। সো আমি যদি বলি যে পুরোটার মধ্যে যাচ্ছে, এইটার যে হবে, আর আমি এটাকে ভাগ করলাম, এটাকে 2 করলাম, এটাকে 3 করলাম, দুইটা সারফেস বানালাম অর্ধেক অর্ধেক করে মনে করো, তাহলে আমার কি হবে, এই 1 থেকে 2 এ যা যাবে এবং 1 থেকে 3 এ যাবে, যোগফলটা এই 1 থেকে এই পুরোটার মধ্যে যেটা যেত সেটা সমান হবে। কথাটা কি বুঝাতে পারলাম? তার মানে আমি এই যে এখানে আবার বলুন। হ্যাঁ বলছি, এই যে ছবি বাম পাশের নিচের ছবি দেখো, F1 2 3 F1 2 3, তার মানে 1 থেকে 2 আর 3 এ যেটা যাচ্ছে সেটা এই শেপ ফ্যাক্টরটা ইকুয়ালস টু আমি লিখেছি যে F1 থেকে 2 এই পর্যন্ত যেটা সেটা প্লাস F1 থেকে 3 তে যেটা, এই দুটো সমান। কথাটা বোঝা গেল? Yes, sir. তার মানে আমি তারপর মানে তোমার ফ্লোর থেকে এখন যদি মনে করো ওয়ালে যায়, সামনের ওয়ালটাতে যায়, আমি ফ্লোর থেকে রেডিয়েশন হচ্ছে সবগুলো ওয়ালে, সামনের ওয়ালে যাচ্ছে, আমি ওয়ালটাকে 3টা ভাগে ভাগ করলাম, 3টা জোনে। তার মানে ওয়াল থেকে প্রথম জোনে যেটা গেল, ওয়াল থেকে সেকেন্ড জোনে যেটা গেল, সরি ফ্লোর থেকে ওয়ালের প্রথম জোনে যেটা গেল, ফ্লোর থেকে সেকেন্ড জোনে যেটা গেল, ফ্লোর থেকে থার্ড জোনে যেটা গেল, সবগুলোর যোগফল ইকুয়াল হবে ফ্লোর থেকে টোটাল ওয়ালের টোটাল রেডিয়েশন যোগফলের সাথে। বুঝা গেল কথাটা? হ্যালো? Yes, sir. হ্যাঁ, তাহলে এই যে আমরা এইখানে এই সারফেস থেকে আমাদের এই এই জিনিসটা যাচ্ছে পুরো ওয়ালে, সেটাকে আমরা বলছি 1 থেকে 2 3 বললাম, এটাকে 2 3, হ্যাঁ একসাথে। এইটা সমান হবে কি 1 থেকে 2 এর জন্য আমি হিসাব করবো, আবার 1 থেকে 3 এর জন্য হিসাব করবো, দুটো বের করে যোগ করি, তাহলে এইটাই হবে। এটাকে বলা হচ্ছে সুপারপজিশন রুল। ঠিক আছে, সো এখন আমরা এই ছবিটা থেকে একটু খেয়াল করে দেখি, আমরা এখানে আমরা যদি প্রত্যেকটাকে যদি মাল্টিপ্লাই করি এই 1 দ্বারা, কারণ আমাদের প্রত্যেকটা সামনে প্রথমে A1 আছে, প্রত্যেকটার সামনে 1 আছে, 1 থেকে 2 3, 1 থেকে 2, 1 থেকে 3, আমি প্রত্যেকটার সামনে যদি A1 দিয়ে গুণ করি তাহলে আমাদের এই সূত্রটা আসে। এখন আমি যদি রেসিপ্রোসিটি যদি অ্যাপ্লাই করি, খেয়াল করো, রেসিপ্রোসিটি যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে, এটাকে আমি এভাবে বলতে পারি যে যদি A1 F1 2 3, তাহলে আমি লিখবো এ যে এরিয়াটা, এটাকে আগে যদি 2 3 কে আগে নিয়ে আসি তাহলে লিখবো কি, এরিয়াটাও চেঞ্জ হবে, তাহলে A2 3 A2 A3 তার সাথে F2 3
থেকে 1-এ। একইভাবে এখানে আমি যদি লিখি এটাকে 2টা আগে নিয়ে আসলে আমার এরিয়াটা 2 হবে রেসিপ্রোসিটি হিসেবে A2 F21। আমি এরিয়াটাকে চেঞ্জ করছি রেসিপ্রোসিটি হিসেবে, তাহলে এখানে F21 লিখলাম, তার আগে A2 লিখলাম। একইভাবে এখানে F31 যদি লিখতে চাই তাহলে এরিয়াটাকে আমি A3 করলাম, তাহলে A3 F31 এটা লেখা। ঠিক আছে? সো আমরা এই যখন এরকম ইকুয়েশন পেয়ে যাবো রেসিপ্রোসিটি রুল করে, তখন আমরা ইকুয়েশনটা সলভ করতে পারবো। সলভ করে আমরা বাকি যতগুলো আছে সবগুলো আমরা এখানে বের করতে পারবো। ঠিক আছে? রুল 4 হচ্ছে সিমেট্রি রুল। সিমেট্রি রুল খুবই সিম্পল। এই একটা সারফেস এখানে দেখানো যাচ্ছে, এখান থেকে একটা ভার্টিক্যাল একটা মনে করো সারফেস আছে, এখানেও একটা ভার্টিক্যাল। মানে এই সারফেস থেকে এই দুটো ওয়াল বা দুটো ভার্টিক্যাল যেটা আছে সেটা দেখতে একই রকম সিমেট্রি। তার মানে কি হবে যে আমরা এখান থেকে যা দেখবো যতটুকু রেডিয়েশন হবে 2-তে, 1 থেকে একইভাবে 1 থেকে 3-এ যা হবে সেম হবে সিমেট্রি হিসাবে। সো when 2 or more surfaces are that possess symmetry about the third surface will have the identical shape factor from that surface. তার মানে আমরা এখান থেকে দেখাচ্ছি যে 1 থেকে 2-এ যে পরিমাণ রেডিয়েশন হবে সিমেট্রির কারণে 1 থেকে 3-এ একই রকম হবে। সিমিলারলি 2 থেকে 1-এ যেটা আসবে আর 3 থেকে 1-এ যেটা আসবে সেটাও সিমিলার। কথা বোঝা গেল এটা? জি স্যার। Yes, sir. সো এতটুকু যদি ক্লিয়ার থাকে আমরা এখন একটা ছোট অঙ্ক করবো, তারপর একটা বড় অঙ্ক করবো, তাহলে ক্লিয়ার হবে। এখানে একটা পিরামিড দেয়া আছে। পিরামিডের 4টা সারফেস ভার্টিক্যাল আছে আর একটা ফ্লোর আছে, টোটাল 5টা। So determine the shape factor from the base of the pyramid as shown in figure 1 each of its 4 side surface. The base of the pyramid is a square and each side surface are isosceles triangle. ঠিক আছে? তো আমরা এটা একটা স্কয়ার শেপের বেস দেওয়া আছে, পিরামিডের বেসটা, তার থেকে 4টা বাহু 4টা সারফেস বের হয়েছে, সেটা আইসোস্কেলে, ঠিক আছে, কি বলে ট্রায়াঙ্গেল হিসেবে দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলেছে যে determine the shape factor from the base of the pyramid. ঠিক আছে? এখান থেকে কি পরিমাণ রেডিয়েশন হচ্ছে প্রত্যেকটা সারফেসে সেটা বের করতে বলেছে। ঠিক আছে? টু ইচ অফ ইটস সাইড। ঠিক আছে? সো আমরা যদি এখানে দেখি যে আমার 4টা সিমেট্রি রুল যদি দেখি, তাহলে আমার যেহেতু এটা ফ্লোর এবং এখানে 4টা এজ সারফেস বের হয়েছে, তার মানে 1 2 3 4 5 4টা, তাহলে আমি বলতে পারি যে 1 থেকে 2-এ যাওয়া যাবে, 1 থেকে 3-এ যাওয়া যাবে, 1 থেকে 4-এ যাওয়া যাবে, বা 1 থেকে 5-এ আসবে যেটা, সেটা সিমেট্রি, মানে সবার জন্য সমান। তাহলে সিমেট্রি রুল ইউজ করলে আমরা বলতে পারি যে F12 সমান F13 সমান F14 সমান F15। এটা ঠিক আছে? এই রুলটা ঠিক আছে পিরামিড হিসাবে? হ্যালো? Yes, sir. হ্যাঁ, Yes, sir. হ্যাঁ, হ্যাঁ। 5 সারফেসের সাথে স্যার আবার 2 সারফেসের সিমেট্রি নেই, তাহলে এই কোনটা 5 কোনটার সাথে কোনটার? মানে স্যার 4 এর সাথে 2 বা 5 এর না, সাথে আমরা তো বলছি না, আমরা সেজন্য 2 5 দেখিনি তো, আমরা শুধু 1 থেকে সব দেখো 1 2 1 3 1 4 1 5। আমরা 1 বলছি স্যার যে 1 থেকে 5 আর 1 থেকে 2 হ্যাঁ। এটা তো স্যার পাশাপাশি আছে, এটা কি সিমেট্রি হবে? জি স্যার, এটা আমার মানে 1 থেকে এই 5 দেন ওই সাইডে 1 থেকে 3 সিমেট্রি হচ্ছে, আবার 1 থেকে 2 1 থেকে 4 তুমি কি পিরামিড বুঝেছো? জি স্যার। পিরামিড বুঝেছো? তাহলে পিরামিড যদি হয়, আমি এখানে আমার ছবিতে হয়তো তোমার জন্য ক্লিয়ার হচ্ছে না, এটা একটা স্কয়ার শেপে বলেছি, ঠিক এটা ঠিক সেন্টার পয়েন্ট বরাবর ভার্টিক্যাল এই পয়েন্টটা, ঠিক এই সেন্টার পয়েন্টে ভার্টিক্যাল এটা। তার মানে আমি এখান থেকে যখন স্কয়ার থেকে এই 4টা বাহু তো সমান, তার মানে আমি এই বরাবর যদি উঠাই তাহলে 4টা এই আইসোস্কেল যেটা বলা আছে, জি, জি। আইসোস্কেল এগুলো সব সমান হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার, কথা বুঝেছো? ইয়েস স্যার। তাহলে মানে সেটা তোমার সিমেট্রি। সেই হিসাবে আমরা বলছি যে F12 সমান হচ্ছে F13, মানে 1 থেকে 2-এ যাওয়া যাবে, 1 থেকে 3-এ একই রকম হবে, 1 থেকে 4-ও একই রকম হবে, 1 থেকে 5-ও একই রকম হবে। সো এটা সিমেট্রি রুল হিসাবে আমরা কনসিডার করব। ঠিক আছে? কথা বুঝেছো? মানে আরেকটা ভাবে চিন্তা করো, তুমি যদি মনে করো তোমার ফ্লোর আর তোমার রুম, এখন রুমটা যদি তোমার স্কয়ার শেপের হয় এবং তোমার 4টা ওয়াল যে আছে, মানে ছাদ বাদ দিলাম, 4টা ওয়াল যদি হয়, হ্যাঁ, তাহলে সেই 4টা ওয়ালের মানে মনে করো যে এরিয়া যদি সেম হয়, তাহলে কি প্রত্যেকটা থেকে একই রকম ওয়ালে যাবে না? জি সেটাই, ঠিক আছে, সেটাই বলা হয়েছে। জি স্যার। সো 1 2 এটা গেল একটা রুল। আবার আরেকটা রুল হিসেবে আমরা যদি সামেশন রুল দেখি, সামেশন রুলে বলা হয়েছে যে কোন একটা সারফেস থেকে হিসাব করে যতগুলো সারফেস এনক্লোজার যাবে সবার যোগফল 1 হবে।
আমরা সামেশন গুলো যদি ইউজ করি তাহলে এই 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, 1 থেকে 5 প্লাস 1 1 ইটসেলফ নিজে, এই সবগুলোর যোগফল 1 হবে। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে সামেশন হিসাবে f11 প্লাস f12 প্লাস f13 প্লাস f14 প্লাস f15 এই সবার শেপ ফ্যাক্টরের যোগফল 1 হবে অ্যাজ এ সামেশন রুল হিসাবে। সো আমরা সেক্ষেত্রে 1 লিখলাম। এর মধ্যে যেহেতু এটা প্লেন সারফেস, যেহেতু এটা 1টা হচ্ছে প্লেন সারফেস, এটা তো একটা সারফেস, হ্যাঁ প্লেন সারফেস, তার মানে এটা নিজেদের মধ্যে এটা 1 1 0 হবে, এটা 1 1 0 হবে। তাহলে তুমি যদি এখানে 1 1 0 বসাও আর এদের মান সবার যদি সমান হয়, তো এই দুইটা ইকুয়েশন সলভ করলে কি হবে? প্রত্যেকটার জন্য সমান হবে না, এটা ইজিলি সলভ করা যাবে যে f12 সমান হবে f13 সমান f14 সমান f15 ইকুয়ালস টু 0.25। বুঝা গেছে এটা? জি স্যার। তার মানে এই যে এখানে আমি 0 বসালাম, 0 বসানোর পরে এই যে f12 থাকলো, তাহলে f13 জায়গায় আমি f12 বসাতে পারি, f14 এর জায়গায় আবার f12 বসাতে পারি, f15 এর জায়গায় f12 বসাতে পারি। সো আই ক্যান সলভ দিস। 1/4 হয়ে যাচ্ছে দ্যাট তারপর হ্যাঁ 1/4 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স 0.25 হয়ে যাচ্ছে। ঠিক আছে কথা? Yes, sir. ইয়েস স্যার। তো এইভাবে আমরা রুলস গুলো ইউজ করি, হ্যাঁ আমাদের সুবিধা মতো আমরা রুলস গুলো ইউজ করে আমরা এই শেপ ফ্যাক্টর গুলো বের করি। ঠিক আছে? তো পরীক্ষায় যেটাই আসুক এত কমপ্লেক্স আসবে না, তোমাকে রুলস গুলো ইউজ করে যাতে তুমি সিম্পল করতে পারো সেভাবে হয়তো অঙ্ক দেওয়া থাকবে বা এটা প্র্যাকটিসের জন্য তোমরা হয়তো চেষ্টা করে দেখতে পারো কিছু কিছু, কিন্তু ওভারঅল আমাদের এই রুলস গুলো 4টা রুল যেগুলো দেখালাম সেটা থেকেই মোটামুটি হয়ে যাবে, অন্য কোনো কমপ্লেক্স কোনো ইস্যু থাকবে না। ঠিক আছে? এখানে আরেকটা অঙ্ক, এই অঙ্কটা একটু ভালো মতো দেখো, এটা একটু বড় অঙ্ক এবং এটা একটু অন্য ধরনের অঙ্ক। আমি এটা ফাইনাল পরীক্ষার কোশ্চেনে দেখেছি বেশ কয়েকবার, আমাদের আগে এম এস খান স্যার নিতেন, স্যারের একটা কমন কোশ্চেন যদি করি এই অঙ্কটা স্যার প্রায় দিয়েছেন আমি দেখেছি, হ্যাঁ তোমাদের সিনিয়রদের যখন ক্লাস নিয়েছি। এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে লং সার্কুলার হাফ সিলিন্ডার। A long circular half cylinder shown in figure has a diameter of 60 centimeter and a square rod 20 by 20 centimeter placed along the geometric center line. Okay? So center line, both are surrounded by a large enclosure. Find 1 2 1 3 and 1 1 in accordance with the nomenclature in the figure. তার মানে এই একটা পাইপ, সাপোজ মনে করো বড় একটা পাইপ মনে করো বেশ, হ্যাঁ আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বললাম, সেই বড় একটা পাইপকে ঠিক মাঝখান দিয়ে কেটে ফেললো হাফ, তাহলে হাফ সার্কেল, হ্যাঁ হাফ সার্কেল সিলিন্ডার। ঠিক আছে? সেরকম একটা পাইপ তোমার ঘরের মধ্যে এখন বসানো আছে, তোমার রুমের মধ্যে, হ্যাঁ বড় একটা পাইপ। তাহলে এটা ডায়ামিটার বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 60 সেন্টিমিটার এবং তার ঠিক মাঝখানে এই পুরো সার্কেলের ঠিক সেন্টার লাইন বরাবর মাঝখানে একটা রড বসানো আছে, স্কোয়ার রড। স্কোয়ার রড বলতে রডটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে স্কোয়ার শেপ, তার মানে এই রডের, এবং সেটা ডাইমেনশন দেওয়া আছে 20 by 20 সেন্টিমিটার। তার মানে এরকম একটা রড এখানে বসা আছে ঠিক মাঝখান বরাবর। তাহলে পুরো একটা সার্কেল পাইপ ছিল মনে করো বড়, হ্যাঁ সেই পাইপের ঠিক মাঝখান থেকে কেটে ফেলে এই মাঝখানে একটা রড বসানো আছে এবং এই টোটাল জিনিসটা তোমার রুমের মধ্যে আছে, একটা বড় একটা এনক্লোজারের মধ্যে আছে। ঠিক আছে? ঠিক আছে? এই যে লার্জ circular half cylinder shown in figure has a diameter 60 centimeter and a square rod 20 by 20 centimeter placed along with the geometric center line, and both are surrounded by a large enclosure. তবে পুরো জিনিসটা একটা এনক্লোজারের মধ্যে বসানো, মানে একটা রুমের মধ্যে বসানো আছে, এই অবস্থায় আছে। আমাকে বের করতে বলেছে যে এই ছবির মধ্যে যেভাবে ডাইমেনশন দেওয়া আছে, মানে নামকরণ করা আছে নোমেনক্লেচার, সেই হিসাবে f12 বের করতে বলেছে, 13 বের করতে বলেছে এবং 11 বের করতে বলেছে। এখানে ছবিটার মধ্যে এই যে সার্কুলার যে হাফ সার্কেল যেটা আছে এটা 1, স্কোয়ার রড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2, রুম যেটা আমরা বলছি এনক্লোজার যেটা সেটা বড়, অনেক বড় লার্জ এনক্লোজার বলা হচ্ছে বা রুম বলা হচ্ছে, সেটা হচ্ছে 3। আমাদেরকে 1 1 বের করতে হবে, 1 2 1 থেকে 2 তে কি পরিমাণ রেডিয়েশন হচ্ছে সেটা বের করতে হবে, 1 থেকে 3 তে কি পরিমাণ রেডিয়েশন হচ্ছে সেটা বের করতে হবে। এই তিনটা জিনিস আমাদের বের করতে হবে। এখন তুমি একটু কনসেপচুয়ালি চিন্তা করো, আমার এই সার্কেল যেটা আছে ইনার সারফেস, এখান থেকে রেডিয়েশন হচ্ছে, রেডিয়েশন হয়ে সে কোথায় যাবে, তার একটা অংশ এই সারফেসে গিয়ে পড়বে, তাই না? এই জায়গায় পড়বে না, রডের মধ্যে পড়বে। Yes, sir. এর একটা অংশ এই রুমের বাকি অংশ যতটুকু সে দেখতে পারবে, এখান থেকে বসে সে যেটা রুমের যে অংশটুকু সে দেখতে পারবে সেই জায়গায় রুমের মধ্যে গিয়ে পড়বে। ঠিক আছে? আবার আরেকটা অংশ
এইখান থেকে বের হয় এই সারফেসের মধ্যেই পড়বে, মানে এদিক থেকে যদি বের হয় এই পাশে চলে আসবে, এদিক থেকে বের হয়ে এদিকে চলে গেল, তার মানে এর 1 1 এর মধ্যে একটা, তার মানে আমি এই সারফেস থেকে একটা অংশ 2 এর মধ্যে যাবে সেটা হচ্ছে আমার F12, একটা অংশ এখান থেকে 1 থেকে বের হয়ে রুমের মধ্যে যাবে সেটা হচ্ছে 13, আর একটা হচ্ছে নিজের মধ্যে থাকবে কিছু অংশ নিজের। এই তিনটা জিনিস বের করতে হবে, ঠিক আছে? 13 আর 11 এবং 12, কথা ক্লিয়ার? হ্যালো, Yes, sir. Yes, yes, sir. আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করি অঙ্কটা, এখানে দেখো as the square rod at the central line of the half cylinder, তার মানে আমরা যদি বলি এই যে জায়গা থেকে এখান থেকে এই রড যেটা আছে এই রড থেকে এই সারফেসের এখান থেকে যে পরিমাণ রেডিয়েশনটা বের হবে, এও তো কিছু বের করবে, রড থেকে তো বের হবে, তার এই যেহেতু এটা ঠিক সেন্ট্রাল লাইনে আছে, এই একটু মাইকটা মিউট করো, হ্যাঁ মাইকটা মিউট করো সবাই। এখানে এখানে এই সেন্ট্রাল লাইনে যেটা আছে এই জায়গায় এইটার অর্ধেক এই জায়গা থেকে যেটা রেডিয়েশন সেটা হবে এই সারফেসে পড়বে, আর এটার বাকি অংশ যেটা বাইরে সেন্ট্রাল লাইনে বাইরে আছে সেটা কোথায় যাবে? ঘুমে যাবে। এতটুকু কি বোঝা গেল? স্যার আবার একটু এটা ঠিক সেন্ট্রাল লাইনে আছে, এটার এই মাঝখানে যে ডটেড লাইন দেওয়া আছে সেটা হচ্ছে এই ঠিক এই স্কয়ারের ঠিক মাঝখান দিয়ে এইভাবে চলে গেছে, তাই না? তাই এটা এই পাশ থেকে এই বাম পাশের অংশটুকুর মধ্যে সেটা কোথায় যাবে? এই সার্কেলে যাবে, টুতে যাবে, আর ডান পাশের যে অংশ সেটা কোথায় যাবে? রুমে যাবে, জি স্যার। তাই তো? তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে এখানে F21 মানে 2 থেকে 1 এ যেটা যাবে সেটা হচ্ছে ইকুয়ালস টু F23 2 থেকে যেটা 3 এ যাবে। কথা ঠিক আছে? এটা সিমেট্রি। কথা ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তার মানে জাস্ট হ্যাঁ এই রডের অর্ধেকটা ভিতরে সিলিন্ডারের অর্ধেকটা বাইরে আছে, তো সেক্ষেত্রে এই অর্ধেকটার জন্য আমরা F21 বললাম আর বাকি অর্ধেকটার জন্য বললাম F23 সমান সমান হবে, সিম্পল, যেটা ঠিক মাঝখানে। আরেকটা রুলস আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে যে এই মিউট কর একজন, তোমার কি কার মাইক্রোফোন অন আছে? তো কাইন্ডলি মিউট করো। দেখি মনে হচ্ছে তো ওই আর্মিটা খাড়া আছে। হ্যাঁ একটু মিউট করো দেখি। আচ্ছা, আমরা এটা বললাম, একটা গেল। আরেকটা আমরা বলতে পারি এই যে সারফেস থেকে যে রেডিয়েশনটা বের হবে তার একটা অংশ যাবে এই সারফেসের উপরে রডের উপরে, আরেকটা অংশ যাবে এই টিনের মধ্যে মানে রুমের মধ্যে, আরেকটা অংশ সে নিজের মধ্যে। তাহলে এখান থেকে যা বের হচ্ছে সেগুলো সবগুলো যোগ করলে সামেশন রুল যদি ইউজ করি তাহলে যোগফল কত হবে? 1 হবে। সেটা আমরা বলছি 1 থেকে যখন বের হবে 1 1 এবং 1 2 এবং 1 3 এই তিনটার যোগফল 1, ঠিক আছে? এটা ইয়েস স্যার। এই দুটো জিনিস আমরা অলরেডি বের করে ফেললাম। আমি একটু ছোট করি ছবিটা তাহলে একটু ক্লিয়ার হবে এটা। এখন আমরা বাকি অংশটুকু সলভ করার জন্য আমরা যেটা চিন্তা করছি প্রথমে সেটা হচ্ছে as the enclosure is large, to solve the problem we think about the imaginary surface 4. আমরা একটা সারফেস চিন্তা করলাম, যেখানে করলাম কি এই এটাকে এখান থেকে এভাবে টানলাম ডটেড লাইন, তারপর এটা স্ট্রেট লাইন, তারপর আবার ডটেড লাইন। কথা বুঝেছো? তার মানে আমি যদি এখান থেকে আসি, এখান থেকে একটা আমি যদি এভাবে ডটেড লাইন এই কর্নার পর্যন্ত আসলাম, তারপরে ভার্টিক্যাল লাইন হিসেবে নিচেটুকু গেলাম, আবার এখানে ইনক্লাইন করে আমি এই পর্যন্ত আসলাম। এইভাবে আমি একটা সারফেস চিন্তা করছি যেটাকে আমরা বলছি 4টা কি ক্লিয়ার? 4টা কি ক্লিয়ার? আমি আবারও বলছি, আমরা এই যে ভার্টিক্যাল লাইন যেটা দেখা যাচ্ছে সেন্ট্রাল, আমরা সেটা এখন ধরছি না, আমরা এখান থেকে ইনক্লাইন করে এই কর্নার পর্যন্ত একটা লাইন টানলাম ডটেড, তারপর এটা যেহেতু ভার্টিক্যাল আছে এই ভার্টিক্যাল টানলাম এখানে নিচের দিকে, তারপর আবার ইনক্লাইন করে এই এস পর্যন্ত চলে আসলাম সারফেস সিলিন্ডারের, ঠিক আছে? তাহলে আমরা এই একটা সারফেস পেলাম, সেটাকে আমরা বলছি 4। তাহলে এটা যদি 4 হয় তাহলে এখন তুমি দেখো আমরা এখান থেকে বলতে উই থিংক দ্য ইমাজিনারি সারফেস 4, তার মানে 4 থেকে 1 যেটা আসবে এই সারফেসে, এটা যদি এখন এনক্লোজ ধরো এই যে ডটেড লাইন সহ হাফ সার্কেল যেটা দেখা যাচ্ছে মোটামুটি এই জায়গাটা যদি দেখো এই 4 থেকে এই 1 এর মধ্যে যা হবে পুরোটা তো এই 1 এর মধ্যেই পড়বে, তাই না? এখান থেকে এই 4 নম্বর সারফেস থেকে যা বের হবে সব 1 এর মধ্যে গিয়ে পড়বে, এটা থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এখানে বলতে পারি যে F41 = 1, এখান থেকে যা বের হবে এই সারফেসে সব এই 1 এর মধ্যে, জি স্যার। ঠিক আছে? এটা আমরা বলতে পারি। এখন স্যার 4 থেকে স্যার 2 এ বা 3 এ যেতে পারে না? হ্যাঁ, সেটা তো এই সারফেসের জন্য, এটা আলাদা সারফেস। তোমার বাসায় যে ওয়ালটা আছে ওয়ালের এই পাশে রুম আর ওই পাশে রুম, এই পাশেটা তো এই পাশে হিসাব করবো, তাই না? ইয়েস স্যার। জি স্যার। ঠিক আছে? সো এখন আমরা এটা বললাম 41 = 0। এখন আমরা আবার বলছি যে 1 থেকে যে চাপ
F14 এখান থেকে যেটা যাবে 1 নম্বর সারফেস থেকে 4 এ যেটা যাবে F14 ইকুয়াল টু কি হবে এই 1 থেকে 2 এ যেটা যেত এবং 1 থেকে যে 3 এ যেত, যে 1 থেকে 2 এ যেটা যেত এবং 1 থেকে 3 এ যেতে যেত তার যোগফলের সমান। ঠিক আছে, F14 তার মানে এই যে আমি যেটা ধরলাম F4 এই কার্ভ থেকে বা এই হাফ সার্কেল থেকে যেটা বের হবে সবটাই 4 নম্বরে যাচ্ছে, এটা একটা। আবার যদি সার্কেল এই ডটেড লাইনটা না থাকতো তাহলে কোথায় গিয়ে পড়তো? স্কয়ার রডের মধ্যে পড়তো আর রুমে যেত, জি তাই তো? স্যার। তার মানে আমরা তাহলে আমরা F14 কে আমরা বলতে পারি F14 ইকুয়াল হচ্ছে F12 প্লাস F13। ঠিক আছে, এখন আচ্ছা এখন আমরা যদি রিসিপ্রোসিটি যদি অ্যাপ্লাই করি, রিসিপ্রোসিটি হিসেবে আমরা বলতে পারি যে A1 F14 ইকুয়াল হচ্ছে A4 A41, এটা আমরা রিসিপ্রোসিটি বলতে পারি। এক যখন লিখলাম একের এরিয়াটা লিখলাম, 4 যখন আগে লিখলাম তখন 4 এর এরিয়াটা আগে লিখলাম। A1 F14 সমান হচ্ছে A4 A41। ঠিক আছে এটা? ইয়েস স্যার। সো এখানে আমরা এই যে F41 টা কিন্তু জানি, F41 টা আমরা জানি, তাহলে আমরা F41 টা এখানে আমরা জানি। আর A1 টাও আমরা জানি, কারণ এটা হাফ সার্কেল বলে দেওয়া আছে, এরিয়া ডায়ামিটার জানা আছে, A1 টা আমরা পেয়ে যাব। আর F4 টা আমরা যদি কোনোভাবে বের করতে পারি তাহলে আমার এই F14 টা বের হবে। ঠিক আছে কথা? ইয়েস স্যার। তো আমরা এখন এটা একটু দেখি যে আমরা কিভাবে বের করব। এখানে দেখো এই যে আমরা যেটা করলাম এই হচ্ছে এই অংশটুকু, যে আমরা এখানে এই ইনক্লাইন করে টানলাম যেটা ডটেড লাইন, তারপরে এই যে ভার্টিক্যাল লাইন, তারপর আবার ইনক্লাইন। সো আমরা যদি এখানে একটু দেখি এই ছবিটা, এই হচ্ছে ইনক্লাইন, তারপর এই হচ্ছে তোমার ভার্টিক্যাল, দেন আবার ইনক্লাইন এই অংশটুকু। তাহলে আমার যে টোটাল ডায়ামিটার ছিল কত? 60 সেন্টিমিটার। টোটাল ডায়ামিটার ছিল 60 সেন্টিমিটার। আমি আরো ছোট করি, দেখা যাচ্ছে কিনা? টোটাল ডায়ামিটার ছিল 60 সেন্টিমিটার, কিন্তু ছোট করলাম এখানে যাতে চোখে পড়ে। হ্যাঁ, এই যেটা টোটাল ছিল 60 সেন্টিমিটার, এটা হচ্ছে 60 সেন্টিমিটার 0.6। আর তার মধ্যে এখান থেকে এইটা হচ্ছে, এটা লেন্থ হচ্ছে রডটা ছিল 20, ঠিক মাঝখানে ছিল। তার এটা যদি 20 হয় তাহলে এই উপরের অংশটুকু 20, নিচের অংশটুকু 20, টোটালটা 60। তার মধ্যে 20 সেন্টিমিটার স্কয়ার রডের একটাই ছিল, তার মানে এটা সেন্টারে একদম। তার মানে এখানে বাকি অংশ উপর থেকে 20 সেন্টিমিটার নিচে এটা ছিল, এখান থেকে নিচে থেকে 20 সেন্টিমিটার উপরে এটা ছিল, মানে 20 20 20 টোটাল হলো 60 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই বাহুটা হচ্ছে 20 বা 0.2, আর এটা হচ্ছে যেহেতু সেন্টারে আছে এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.1, আর এটা হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে 0.2, এভাবে বলতে পারি। সো আমরা এখানে এটাকে যদি একটু ক্লিয়ার করি এখন, এই যে এখানে এটা হচ্ছে 0.2, আর এটা হচ্ছে 0.2, আর এটা হচ্ছে 0.2, তিনটা পয়েন্ট। তার মধ্যে এই 0.2 আমরা জানি, আর যেহেতু এটা সেন্টার আছে, এটা যেহেতু স্কয়ার শেপ ছিল হাফ এখানে, তার মানে এটা 0.1। এটা যদি 0.2 হয়, এটা যদি 0.1 হয়, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে তুমি এই বাহু পেয়ে যাচ্ছ। একইভাবে এই ভার্টিক্যাল এটা 0.2 তুমি জানো, একইভাবে আবার এটাও পেয়ে যাচ্ছ। সো আলটিমেটলি তুমি এইখান থেকে এই কার্ভে আমার কার্সার যদি দেখা যায় এই জায়গা এই জায়গা এই জায়গার টোটাল এরিয়াটা তুমি দেখতে পাচ্ছ। সো আমরা সেটাই বলছি যে এরিয়া পার ইউনিট লেন্থ আমরা যদি ধরি, তাহলে A1 সার্কেল যেটা ছিল হাফ সার্কেল, সেটা হচ্ছে πd/2, πd/2 মানে পাইয়া। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0.942, এটা যে ডায়ামিটার ছিল 6.60 সেন্টিমিটার, সেটা আমরা করে 0.9। আর A4 যদি বলি, A4 টা হচ্ছে এই হচ্ছে 0.2, এটা এখানে লেখা হয়েছে। আর এখানে হচ্ছে এই যে 0.2 স্কয়ার আর 0.1 স্কয়ার, এই হলে তাহলে পিথাগোরাস করে আবার স্কয়ার রুট করলে এই বাহু পাওয়া যায়। সেটা হচ্ছে 0.1 স্কয়ার প্লাস 0.2 স্কয়ার, তারপরে যদি স্কয়ার রুট করে হাফ, হ্যাঁ, তাহলে এটা এই বাহু পাওয়া যায়। এইটা যেমন নিচেরটাও একই রকম, কারণ একই রকম দুটা, তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে আমরা A4 পেয়ে। ঠিক আছে, আর A2 টা কত হবে? A2 টা হচ্ছে স্কয়ার, এই যে তোমার রড যেটা, রডেরটা তো আমরা জানি 4টা বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, তার সাথে তার মানে πd মানে পাই আর এখানে আমাদের যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.4 A আর এটা 4 × 0.2 সমান 0.2। সো আমরা এইটা যদি বের করতে পারি তাহলে এখন আমরা এই উপরে যে সূত্রটা লিখলাম এখান থেকে এই যে F41 টা আমরা জানি, A4 আমরা অলরেডি বের করেছি, A1 টা আমরা এখান থেকে বের করছি, আমরা A14 টা পেয়ে যাব। সো তুমি দেখো এখানে যে আমরা এখান থেকে A1 F14 F41 F4 A41, আমাদের A41 আমরা জানি এটা 1, A4 টা আমরা এখান থেকে বের করেছি সেটা হচ্ছে 0.647, আর A1 আমরা বের করেছি সেটা হচ্ছে 0.942। সো আলটিমেটলি যেটা মান আসছে এখান থেকে A4 ইকুয়াল হচ্ছে তোমার
পয়েন্ট F14 আসছে 0.686 এই মানটা আমরা পেয়েছি। এতটুকু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কথা বলো। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা বাকিটুকু তো ইজিলি এখন বের করতে পারবো। সেটা হচ্ছে A2 F21 সমান হচ্ছে A1 F12, এটা তো লেখাই যায়। সো A12 আমরা যদি লিখি তাহলে এখান থেকে A2 বাই A1 বাই F21 লেখা যাবে। সো আমরা এখান থেকে ইজিলি আরেকটা মানও বের করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু রিসিপ্রোসিটি সূত্র থেকে আসছে। সো আমরা সেখান থেকে এটা বের করতে পারবো, সেটা হচ্ছে 0.425। আবার F14 আমরা যেটা লিখেছিলাম সমান হচ্ছে যে এখানে সরি যে F14 সমান লিখেছি যে F12 প্লাস F13। তো আমরা যদি 12 তো অলরেডি জানি, F14 জানি, তাহলে 13 বের হয়ে যাবে। সেখান থেকে আমরা বের করেছি যে F14 সমান 12 আর F13, তার মানে আমরা এখানে 13 যদি বের করি 0.61। ঠিক আছে, সো আলটিমেটলি এখন সে আবার আগের মতো যদি সামেশন রুল যদি বলি 1 নম্বর থেকে যা বের হচ্ছে সবার যোগফল 1, তাহলে F11 F12 প্লাস F13 সবার 1 হবে। তাহলে সেক্ষেত্রে আবার আমরা যদি সবগুলো মান জেনে গেছি অলরেডি 11 এর মান বের করা যাবে 0.31। ঠিক আছে, এতটুকু, বাকিটুকু জাস্ট নরমাল ম্যাথমেটিক্স। ঠিক আছে, সিম্পল ম্যাথমেটিক্স। কথাটা ক্লিয়ার? সো তুমি মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে যে কোনো মান যদি তুমি দেখো যে তোমার অঙ্কের মধ্যে পরীক্ষার সময় বা পড়ার সময় একের চেয়ে বেশি আসে, তাহলে বুঝতে হবে যে কোথাও ভুল করে ফেলেছো। ইট শুড বি লেস দ্যান 1, ইট শুড বি লেস দ্যান 1। ক্লিয়ার এতটুকু? স্যার এখানে 3 থেকে কোনো কিছু রেডিয়েট হয় না কেন? 3 থেকে হয়েছে, আমরা 3 তো বের করি না, আমরা 3 থেকে আর 1 তো আমাদের চাই না। এই অঙ্কের মধ্যে তো 3 থেকে আমাদের কোনো কিছু চাই না, আমাদের বের করেছে 1 স্যার এখানে বডি 3 থেকে কি মানে হ্যাঁ, বডি 3 থেকেও 1 এ যাবে, বডি 3 থেকেও 2 তে যাবে। সেটা তো আমরা বের করতে চাইলে বের করা যাবে, এটা তো অঙ্কের মধ্যে বলেনি। আমার কথা বুঝেছো তুমি? আবার 2 থেকেও বের হবে, 2 থেকেও 1 এ যাবে, 2 থেকেও 3 এ যাবে, সেটাও বের করা যাবে। কিন্তু আমাদের তো সেটা বলেনি। আমাদের বের করতে বলেছে 1 2, আমাদের বের করতে বলেছে 1 3, এবং আমাদের বের করছে 1 1। 1 থেকে 2 এ কত যাবে, 1 থেকে 3 এ কত যাবে, আর 1 থেকে 1 এর মধ্যে কত। কথা বুঝেছো তুমি? জি স্যার। তো আমরা এখানে যেটা করেছি, একটা শুধু এখানে একটা ইমাজিনারি লাইন একটা ড্র করে আমরা এরিয়াটা বের করেছি, আমাদের জন্য অঙ্কটা সহজ হয়েছে। ঠিক আছে, আমরা এই এরিয়াটা বের করে আমরা করেছি। কারণ কি, তুমি যখন এই যে সার্কেলটা আমরা যখন এখানে এটাকে এনক্লোজ করে দিলাম এই ডটেড লাইন দিয়ে, কারণ এইখান থেকে যা বের হবে সব এই 4 এ গিয়ে ঢুকবে। মনে করো তখন এই রডটা নেই, তার মানে 1 থেকে বের হয়ে সব 4 এ যাবে, সেটাই আমরা এখানে করেছি। ঠিক আছে, 4 এ যাবে, তার মানে সেটা 4 থেকে আবার তোমার 1 এ যাবে। কিন্তু এখন আমরা যখন এখানে বললাম যে এখান থেকে যা বের হয়ে সেটা 1 এ 4 এ যাবে, একই অবস্থা যদি এই 4টা না থাকতো তাহলে এটা বের হয়ে 2 এ যেত। কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে এখন নেটওয়ার্কের? এই 1 থেকে বের হয়ে 2 এ যাবে, আবার 1 থেকে বের হয়ে 3 এ যাবে, তাহলে যোগফলটা সমান হবে। সেটাই আমরা আবার দেখিয়েছি। F14 যেটা হতো সেটাই আবার F14 না থাকলে যেটা হতো 1 থেকে 2 তে যেত, 1 থেকে 3 তে যেত, সেটা সমান এখানে যেটা লেখা হয়েছে। তো আমরা এখানে এই চ্যাপ্টারের এই অংশটুকু শেষ করলাম। আমরা এখন আরেকটা ইস্যুতে যাব। স্টপ শেয়ার দিচ্ছি। শোনা যাচ্ছে এখন? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা স্ক্রিনে আরেকটা আমি শেয়ার করছি, দেখা যাচ্ছে? স্ক্রিনটি দেখা যাচ্ছে? হ্যালো, স্যার কথা বোঝা যাচ্ছে। শোনা যাচ্ছে না তো? হ্যালো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এটা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আরেকটা এটা রিয়েল প্রবলেম নন ব্ল্যাক বডিজ এটা আমরা শুরু করবো। হ্যাঁ, আমাদের রিয়েল প্র্যাকটিক্যাল যে সকল ফিল্ডে আমাদের এই বিষয়গুলো স্যার কথা একটু আটকে আসছে। আমরা নেক্সট ক্লাসে এটা শুরু করবো, যখন আমাদের এই তোমার কি বলে শোনা যাচ্ছে বাট বোঝা যাচ্ছে না। আচ্ছা, খেয়াল করে তাহলে শোনো আপাতত। যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এই টপিকটা পড়বো। হ্যাঁ, হিট এক্সচেঞ্জ বিটুইন নন ব্ল্যাক বডিজ। আমাদের আশেপাশে যা আমরা প্রবলেমগুলো দেখি, আমাদের যেখান থেকে রেডিয়েশনগুলো হিসাব করতে হয়, সেটা হচ্ছে মেইন
টপিক যেটা বলি অঙ্কের জন্য, সেটা হচ্ছে এই অঙ্কটা। আমরা নেক্সট ক্লাসে শুরু করবো সেটা। সো এক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস লাগবে, আমি একটু জাস্ট বলছি। আমরা কয়েকটা অ্যাজাম্পশন আমরা একটু বলে রাখি। অল দ্য সারফেস আর ডিফিউজ, আমরা ডিফিউজ শব্দটা জানি, গ্রে অ্যান্ড ইউনিফর্ম ইন টেম্পারেচার, এবং রিফ্লেকটিভ অ্যান্ড ইমিসিভ প্রপার্টিজ আর কনস্ট্যান্ট, যেটা আমাদের রো এবং এপসাইলন যেটা সেটা কনস্ট্যান্ট। রেডিওসিটি আমরা জানি, রেডিওসিটি অ্যান্ড ইরেডিয়েশন সেটাও আমরা জানি, আর ইউনিফর্ম ওভার দ্য ইচ সারফেস। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে আমাদের যেটা হচ্ছে এই রেডিওসিটি জিনিসটা লাগবে, এই রেডিয়েশনটা আমাদের লাগবে। দেন আমরা আমাদের প্র্যাকটিক্যাল কিছু কাজ করব। যখন দুটো বডির মধ্যে এরকম একটা ডিসটেন্স থাকবে, তখন তার মধ্যে যে রেডিয়েশনটা হবে, সে কি পরিমাণ রেডিয়েশন হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এবং সেটা হচ্ছে মেন প্র্যাকটিক্যাল ইস্যু। আমরা নেক্সট ক্লাসে এটা শুরু করবো। শোনা যাচ্ছে তখন আবার নাকি নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা, আজকে আমরা এখানে তাহলে শেষ করি। হ্যাঁ, আমরা আজকে এখানে শেষ করি। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শুরু করবো। ঠিক আছে, আজকে পর্যন্ত। থ্যাংক ইউ সবাই।